আজকের ম্যাচ লিভারপুল ভার্সেস চেলসি। খেলা স্কোর লাইন 5-3 ইন ফেভার অফ লিভারপুল। মানে 8 গোল থ্রিলার। মানে এরকম একটা ম্যাচ বোধহয় বহুদিন বাদে দেখলাম, যেখানে দুটো সাইডেই ওপেন অ্যাটাকিং গেম খেলছে। কেউ হাই প্রেস করছে, তো কেউ উইং ইউজ করছে, কেউ ক্রস ইউজ করে খেলছে, তো কেউ মাঝখানে 1-2 করে খেলছে। মানে সব ধরনের খেলার একটা মিশেল যেরকম মনে হয় সেরকম। মানে বিলিভ মি, এই খেলাটা দেখার পর মানে সত্যি ভালো লাগবে। এরকম একটা খেলা দেখা মানে সত্যি বেশ বেশ মানে এন্টারটেইন। যাই হোক, ফার্স্টে খেলা করলেন যেমন বললাম লিভারপুল 5 চেলসি 3। এবার আসা যাক ফরমেশন। চেলসির লাইন ফরমেশনটা যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখতে পাবো চেলসি উইথ দ্য বল ফরমেশন ছিল 3-4-3 ফরমেশনে। সেম টিম যেটা এফএ কাপেতে ম্যানচেস্টার ইউনাইটেডের এগেইনস্টে নামানো হয়েছিল। ব্যাকফুটে আজপিলিকুয়েতা, কার্জুমা আর হচ্ছে রুডিগার। মাঝে মিড লাইনে ছিল হচ্ছে রিস জেমস, কোভাসিচ, আমাদের তার সাথে ছিল হচ্ছে আমাদের জর্জিনো, আর এই সাইডে মার্কাস অ্যালোনসো, আর উপরে মেসন মাউন্ট, অলিভিয়ে জিরু এবং উইলিয়াম। আর উইদাউট বল ফরমেশনটা হয়ে যাচ্ছিল কি, রিস জেমস ড্রপ করছিল আর এদিকে মার্কাস অ্যালোনসো ড্রপ করছিল। এই ব্যাক লাইনটাকে ফাইভ করছিল, আর ওপর থেকে উইলিয়ান আর মেসন মাউন্ট মিড লাইনে ড্রপ করে মিড লাইনটাকে চার্জিং করছিল, আর ওপরে সোলো স্ট্রাইকার হিসেবে অলিভিয়ে জিরু থাকছিল। এই ছিল মোটামুটি চেলসির ফরমেশন। আমরা যদি একটু লিভারপুলের ফরমেশনে আসি তাহলে দেখতে পাবো লিভারপুলের ফরমেশনটা ট্র্যাডিশনাল 4-3-3 ফরমেশনে ছিল, যেখানে ব্যাক ফোরেতে আমাদের রবার্টসন, ভ্যান ডাইক, জো গোমেজ আর হচ্ছে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। মিডফিল্ড নেবিকেতা, ওয়াইনহালডাম আর ফাবিনিও, আর ওপরে সেই ফেমাস ট্রায়ো মানে আমাদের রবার্টো ফার্মিনো আর মো সালাহ। তো আর উইদাউট বল ফরমেশনটা 4-4-2 হয়ে যাচ্ছিল, যেখানে মানে ড্রপ করে যাচ্ছিল মিড লাইনে, যে মিড লাইন থেকে 4 জন করছিল, আর ওপরে মোহাম্মদ সালাহ আর হচ্ছে আমাদের রবার্টো ফার্মিনো ছিল। এই ছিল হচ্ছে মোটামুটি লিভারপুলের লাইন আপ। এবার যদি খেলার ইভেন্ট ফুলনেসটা নিয়ে দেখা যাক, তাহলে মানে এত কিছু এই ম্যাচে ঘটেছে না, মানে সামারাইজ করে বলাটা বেশ ডিফিকাল্ট। যাই হোক, খেলার প্রথম 5-7 মিনিট কিন্তু চেলসি ডমিনেট করছিল। চেলসি যদি আমরা লাইন আপটা দেখি, চেলসি কিন্তু বেসিক্যালি উইং প্লেটাকে প্রপারলি মেনটেন করার জন্য এই ফরমেশনটা তৈরি করেছিল, যেখানে উদ্দেশ্যটাই ছিল যে এখান থেকে আজপিলিকুয়েতা কখনো ওভারল্যাপে আসবে, আর এখান থেকে জেমস ওভারল্যাপে আসবে। এরা দুজন যখন ওভারল্যাপে আসবে, উইলিয়ান একটু ডিপে ড্রপ করবে, তাহলে বোঝা যাচ্ছে এখানে ওরা অলরেডি 3 জনের একটা ট্রায়াঙ্গেল খেলতে পারবে। এই দিক থেকে মার্কাস অ্যালোনসো কিন্তু ওভারল্যাপ রানটা করছিল, যেখানে মেসন মাউন্টের সাথে লিঙ্ক করছিল। এবার চেলসি অ্যাকচুয়ালি ফার্স্ট যে জিনিসটা করছিল, সেই জিনিসটা হচ্ছে চেলসি লিভারপুলের ডিফেন্সটাকে স্ট্রেচ করছিল একদম একটা পার্টিকুলার ডিরেকশনে। এইরকম জায়গায় স্ট্রেচ করার পর একটা প্রায় 60-70 গজের ডায়াগোনাল বল খেলছিল মার্কাস অ্যালোনসো টুয়ার্ডস রিস জেমস। এবার রিস জেমস এখান থেকে বল ধরে ক্রস রাখছিল টুয়ার্ডস জিরো, আর যেখানে মেসন মাউন্টকেও সাপোর্টে পাচ্ছিল। এরকম কিন্তু 2-3টে কেস হয়েছিল, যেখানে কিন্তু চেলসি বেশ ভালো রকম জায়গায় ছিল, কারণ এই দিক থেকে চেলসি এত বেশি প্রেস করছিল যে আমাদের এই জায়গায় দাঁড়িয়ে থাকা আমাদের লিভারপুলের লেফট ব্যাক রবার্টসন কিন্তু অনেক ক্ষেত্রে আউট অফ পজিশন দিয়ে একাধিক স্পেস দিয়ে দিচ্ছিল। সেই স্পেসটা কিন্তু জেমস আর আজপিলিকুয়েতা কাজে লাগাচ্ছিল এবং ওভারল্যাপ রান করেছিল, এবং জেমস কিন্তু এখান থেকে ক্রসগুলো রাখছিল। ঠিক 70 মিনিটসের মাথায় মেসন মাউন্ট কিন্তু এক্স্যাক্টলি এরকম একটা ক্রস পায়, যেটা অ্যাকচুয়ালি বারের ওপর দিয়ে মারে, বাট সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হয়। এরপর যেটা শুরু হয় কি, লিভারপুল খেলাটা আস্তে আস্তে কন্ট্রোল করতে শুরু করে। কিভাবে? এই সেম টিমটা, চেলসির টিমটা ম্যানচেস্টার ইউনাইটেডের এগেইনস্টে কিন্তু ডমিনেট করেছিল এই মিডফিল্ডে জুড়ে। লিভারপুলের এগেইনস্টে এই জিনিসটা হচ্ছিল না, কারণ লিভারপুল কিন্তু মিডফিল্ডে মারাত্মক হাই প্রেস করে। নেবিকেটা, ওয়াইনহালডাম, এরা দুজন মানে একদম বাঘ সিংহের মতো দৌড়ায়, কারোর পায়ে বল রাখতে দেয় না, সারাক্ষণ চেস করে। সেকেন্ড ম্যান কভারিংয়ে আসে ফাবিনো, যার উদ্দেশ্যটাই হলো বলটা যেন কোনো রকমভাবে ওদের অ্যাটাক থেকে, ওদের ডিফেন্স থেকে আমাদের অ্যাটাকিং মানে ওদের অপোনেন্টের অ্যাটাকিং ফিল্ডে যেন কোনো রকমভাবে পেনিট্রেট না করতে পারে, সেটাও কন্ট্রোল করা। আর তার সাথে সাথে ওপর থেকে রবার্টো ফার্মিনো আর মানে ড্রপ করতো। মানে আমি যদি ভালো করে দেখা যাক তাহলে এখানে বোঝা যাবে যে
এখানে নেভিগেতার পজিশনটা ঠিক এরকম ছিল, নেভিগেতা ওয়াইনহালদাম এরা দুজন এই পুরো এরিয়াটাতে বল নিজের কন্ট্রোলে রেখেছে টোটাল থ্রু আউট দ্য ফার্স্ট হাফ, শুধু প্রথম 6-7 মিনিট বাদ দিয়ে। এখান থেকে মানেও ড্রপ করতো এবং এখান থেকে ওভারল্যাপের জন্য রবার্টসন রান করতো। ফার্স্ট হাফে কিন্তু ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড ওভারল্যাপ সেইভাবে করেইনি, কারণ ওর এইটা একটা চিন্তা ভাবনা ছিল যে আলেকজান্ডার আর্নল্ড যদি এদিক থেকে ওভারল্যাপ করে তাহলে কিন্তু এই দিক থেকে মার্কোস অ্যালোনসো অনেক স্পেস পাবে, এই স্পেসটা পেলেই কিন্তু ক্রসও রাখতে পারে, এদিকে ওভারল্যাপে খেলে গিয়ে এখানে খেলিয়ে দিতে পারে, ও ডায়াগোনাল বল খেলাতে পারে, অনেক রকম অপশন ছিল। অ্যাকচুয়ালি এক্ষেত্রে কী হচ্ছিল, নেভিগেটা কী করছিল, নেভিগেটা অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং করছিল। নেভিগেটা একটা হচ্ছে মানে যখন ড্রপ করছিল নেভিগেটা ওর সাথে লিঙ্ক করছিল, দিয়ে ওইখানে স্পেস দিয়ে দিচ্ছিল। এখানে রবার্টসনও কিন্তু নেভিগেটের সাথে 1-2 খেলে বেরোচ্ছিল, কখনো মানের সাথে এখানে 1-2 খেলে বেরোচ্ছিল, মানে পিওর একটা ট্রায়াঙ্গেল আমরা এখানে দেখতে পাচ্ছি নেভিগেটার, রবার্টসন আর সাদিও মানের মধ্যে। আর একটা জিনিস হচ্ছিল, যখন সাদিও মানে ড্রপ করছিল এবং রবার্টসন এখানে ওভারল্যাপ রান করছিল, নেভিগেটা কিন্তু নিজের পজিশনটা ছেড়ে ঠিক এরম জায়গায় চলে আসছিল, ঠিক আমাদের সাদিও মানের জায়গায়, যার ফলে কি হচ্ছিল, অ্যাটাকিং থার্ডে কিন্তু অলওয়েজ লিভারপুল একটা এক্সট্রা প্লেয়ার রেখে দিচ্ছিল, কোনো রকমভাবেই কিন্তু প্রবলেম হচ্ছিল না, যে কারণে অ্যাটাক ইনিশিয়েট করা এবং খেলাটাকে গোলের দিকে নিয়ে যাওয়া অনেক ইজি হচ্ছিল। ঠিক এইরকমভাবেই কিন্তু হাই প্রেস করা শুরু করলো এবং 2-3টে কেসে নেভিগেটা কিন্তু মারাত্মক কাজ করে বসে, যেটা মানে চেলসিকে প্রবলেমে ফেলে দেয়। সেটা হচ্ছে আজপিলিকুয়েতা কিন্তু নিজের পজিশনের বাইরে গিয়ে নেভিগেটাকে প্রেস করতে গেছিলো, সেই ক্ষেত্রে কিন্তু একটা অসাধারণ টুইস্ট করে বেরিয়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু মানে অনেকটা স্পেস পেয়ে গেছিলো, বাট সারপ্রাইজিংলি জেমস এই জায়গাটা কভার করেছিল, ব্যাক লাইনে নেবে আজপিলিকুয়েতার জায়গাটা কভার করেছিল, সেই জন্য হয়তো গোলটা হয়নি, আলো ওখানেই গোল হয়ে যেত। আবার মানে অ্যাকচুয়ালি এইভাবেই প্রেস করা শুরু হচ্ছিল, মানে পুরোটাই বাঁদিক ঘেঁষে আমাদের রবার্টসন মানে আর হচ্ছে আমাদের নেভিগেটার মাঝে। তো উল্টো দিকে আর একটা সুবিধা হলো কি, নেভিগেটা যখন অ্যাটাক ইনিশিয়েট করছিল তখন কিন্তু রবার্টসন ওকে সাপোর্ট দিচ্ছিল, মানেও ড্রপ করে সাপোর্ট দিচ্ছিল। ঠিক এইরকমই একটা জায়গা থেকে ফার্স্ট গোলটা এলো, জেমসের একটা পুয়ার ক্লিয়ারেন্স, নেভিগেটা কিন্তু বল কেড়ে নিল এবং কেড়ে নেওয়ার পর এমন জায়গায় অ্যাটাকটা ইনিশিয়েট করলো যে, এবং এত লাইটনিং কুইক ফাস্ট যে ওই জায়গা থেকে মানে না রুডিগার না কার্ডজুমা দুজনেই আউট অফ পজিশন ছিল এবং দুজনের মাঝখান থেকে একটা গোলার মতো শট নিল, কিপার কিচ্ছু করার নেই, 1-0 লিভারপুল। মানে এই যে 1-0 হলো, এটা নেভিগেটা শট এবং তার অ্যাওয়ারনেস, তার প্রেসিং, হাই প্রেসিংয়ের জন্য ফার্স্ট গোলটা এসেছিল। সেকেন্ড গোলটা ক্ষেত্রে আসে, সেকেন্ড গোলটা একই রকম এসেছিল, এরকমভাবে হাই প্রেস করছিল, তবে সেকেন্ড গোলটাতে যে আলেকজান্ডার আর্নল্ডের ব্রিলিয়েন্ট যে ফ্রি কিকের গোলটা, সেটাতে কোভাচিচ যে ফাউলটা করেছিল ওটা একটু কন্ট্রোভার্সিয়াল, কারণ আমার যদিও মনে করে ফাউলটা না দিলেও পারতো, কারণ ওখানে কিন্তু বলেতে কন্ট্যাক্টটা হয়েছিল পায়ের, বলে কন্ট্যাক্ট হওয়ার পরে গিয়ে মানের পায়ে হিট করে এবং মানে সেখানে পড়ে যায় এবং ফাউল হয়, বাট ওখানে ফ্রি কিকটা বোধহয় না দিলেও পারতো। বাট অসাধারণ গোল বাই ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। আর ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের মানে ফ্রি কিকের গোল কিন্তু এই প্রথম না, এর আগেও কিন্তু বেশ কিছু গোল করেছে, মানে গ্লিস্টারিং ফিনিশ, কেপা দাঁড়িয়ে দেখছে জাস্ট। 2-0 লিভারপুল। একই রকম কেস ফর 3-0, হাই প্রেসিং, ওয়াইনহালদাম, মানে সালা, ফার্মিনো, মানে সবাই মিলে হাই প্রেস করছে এবং লিভারপুলের টিমের সব থেকে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কি, ফার্মিনো কিন্তু অত গোল করে না মানে বা সালার মতো, কিন্তু ফার্মিনো যেটা করে, ফার্মিনো কিন্তু এখান থেকে একটু ড্রপ করে গিয়ে এখানে সালা আর এইখানে মানের সাথে খেলাটা লিড করে, এখানে 1-2 খেলে স্পেস তৈরি করে দেয়, এইখানে ড্রপ করে এরকম জায়গায় চলে আসে যেখানে সালা এবং মানে এই স্পেসগুলোকে কাজে লাগায়, 1-2 খেলে প্রচুর স্পেস তৈরি করে দেয়, যেটা কিন্তু মানে এবং সালা দুজনেরই প্রচুর গোল করার ক্ষেত্রে হেল্প করে। থার্ড গোলটার ক্ষেত্রে ওয়াইনহালদাম সেম অ্যাজ ইউজুয়াল এরকম একটা জটলা, সেখান থেকে হ্যান্ডবল ক্লেম, সেখান থেকে অপশন না পেয়ে গোলের শট অ্যান্ড গোল, কিছু করার নেই। ফার্স্ট হাফ 3-0 অলমোস্ট লিভারপুল ডমিনেট করে। সেকেন্ড হাফ শুরু হয় এবং ফার্স্ট হাফ 3-0 এর মাঝে একটা গোল করে 3-1, চেলসির একটা গোল হয়, সেটা হচ্ছে ওই ক্রস আসে যেটা ফাবিনো ক্লিয়ার করতে পারেনি এবং ফাবিনো ক্লিয়ার করতে না পারাতে উইলিয়ান শট নেয়, উইলিয়ানের শটটা আলিসন সেভ করে, বাট জিও ওয়াজ রেডি ইন হিজ পজিশন অ্যান্ড সে স্কোর করতে অসুবিধা হয়নি।
এই ক্ষেত্রে 3-1 খেলা স্কোর লাইন হয় ফার্স্ট হাফ যখন শেষ হয়। সেকেন্ড হাফ শুরু হয় এবং সেকেন্ড হাফ শুরু হওয়ার সাথে না সাথেই 4-1। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা দরকার যে ফার্মিনো ব্রিলিয়ান্ট হেড। তো গোলটা ইনিশিয়েট হওয়ার আগে দুখানা চান্স মোহাম্মদ সালাহ পেয়েছিল। আমি যেটা আগেও বলছিলাম যে রবার্টো ফার্মিনো এই কাজটা করে কি, যখন খেলাটা বিল্ড আপ হয় সালাহ বেসিক্যালি রবার্টো ফার্মিনো আইদার না হলে এখানে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে খোঁজে। ফার্মিনো এখানে বলটা পেয়ে কিন্তু একটা 1-2 খেলে দিয়ে যায় এরম স্পেসে, এবং এই স্পেসে কিন্তু সালাহ রান করছিল 1-2-1v1 পজিশনে চলে এসেছিল কেপার সাথে, কিন্তু ফিনিশ করতে পারেনি। এটা সেম কন্ডিশন হয়েছিল আর একটা কেসেও, সেখানেও ফিনিশ করতে পারেনি। একটা বাইরে মারে, একটা ওপর, আর একটা কার্ডজুমার পায়ে লেগে বেরিয়ে যায়। কিন্তু 4-1 হওয়ার ক্ষেত্রে আলেকজান্ডার আর্নল্ডের অসাধারণ একটা ক্রস, যেটা অ্যাকচুয়ালি কার্ডজুমার আজপিলিকুয়েতা ঠিক মাঝের গ্যাপটাতে গিয়ে পড়ে। কার্ডজুমা কিন্তু আউট অফ পজিশন ছিল, সেটা তার সিচুয়েশন থেকে বোঝা যায়, এবং আজপিলিকুয়েতা অলরেডি সে একটা কাউন্টার অ্যাটাক থেকে এদিকে আসছিল। মানে লিভারপুলের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে, লিভারপুল যখন মানে কোনো রকম ধরনের প্রেশার ফিল করে, সেটা যদি কর্নার হোক বা সেট পিস হোক বা ডেড বল হোক, সেখান থেকে যখন কাউন্টারে ঢোকে লিভারপুল কিন্তু ফিউরিয়াসলি ঢোকে, মানে সেটা লাইটনিং কুইক। রবার্টসন বল ধরে রান করলো লেফট হ্যান্ড সাইডে, আজপিলিকুয়েতা কিছু করার নেই, মানে আজপিলিকুয়েতা জাস্ট কিচ্ছু করার নেই ওরম জায়গায়। ফার্স্টে মানে ওইরম জায়গাতে বল রাখলো যেখান থেকে মানে অ্যাকচুয়ালি কিছু করার থাকে না, সেখান থেকে আলেকজান্ডার আর্নল্ডের সেই ক্রস, সেই ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের সেই যে ক্রস, সেটা ফার্মিনো প্রপারলি জায়গায় মিট করলো, হেডে গোল 4-1। খেলা মনে হতে পারে যে চেলসি একদম শেষ, কিন্তু ল্যাম্পার্ড ঠিক সেই মোমেন্টে তিনটে চেঞ্জ করলো, টপ 3কে সরিয়ে দিল। মেসন মাউন্ট, উইলিয়ান, অলিভিয়ে জিরো সরিয়ে দিয়ে নামানো হলো পুলিসিচ, ট্যামি আব্রাহাম, হাডসন-অডয়। খেলাটা হয়ে গেল চেঞ্জ। এবার শুরু হলো চেলসি অনেক লং বল খেলা শুরু হলো টুয়ার্ডস দ্য টপ ফ্রন্ট থ্রি। এরই মাঝে এরম জায়গায় একটা বল পেয়ে ক্রিশ্চিয়ান পুলিসিচ 3-4 জনকে ড্রিবল পাস করলো। ফাবিনো, ওয়াইনহাল্ডাম, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, জো গোমেজ, 3 জনকে ড্রিবল পাস করে বল রাখলো টুয়ার্ডস ট্যামি আব্রাহামের পাতি ট্যাপিং 4-2। মানে ওই ড্রিবলটা যদি দেখা যায় না, মানে ম্যাজিক্যাল কাইন্ড অফ ড্রিবল ছিল। ওই ড্রিবলটাতে 4টে প্লেয়ার যে ওইভাবে জাস্ট কেটে বেরিয়ে চলে গেল, ইট ওয়াজ মাইন্ড বগলিং। 4-2 আবার শুরু হলো একই রকম খেলা। এই মোমেন্টে লিভারপুল শুরু করলো কি, লিভারপুল ফরমেশনটা চেঞ্জ করে এখানে 4-4-2 থেকে এরা শুরু করে দিল 5-4-1 ফরমেশনে। আরও একটা ডিফেন্সিভ প্লেয়ার নামাতে শুরু করলো, কিন্তু চেলসি শুরু করেছিল কি লং বল খেলা, এবং লং বল থেকেই আর একটা মিস্টেক, ডিফেন্সিভ হাউলার যাকে বলা যায়, ভ্যান ডাইক আর জো গোমেজ দুজনে কেউ কমিউনিকেট করেনি, কেউ কল দেয়নি, দুজনের প্রতি ধাক্কা লাগলো, দুজনেই উল্টোলো। হাডসন-অডয়ের পায়ে বল, হাডসন-অডয় বল পেয়ে লাইটনিং ফাস্ট ট্রাভেল করে, এবং লাইটনিং ফাস্ট ট্রাভেল করার পর হাডসন-অডয় এরম জায়গা থেকে ক্রসটা রাখে টুয়ার্ডস দিস জায়গা। এই জায়গাতে পুলিসিচ দাঁড়িয়েছিল, চেস্ট ট্র্যাপ করে, হোল্ড করে, একটা টার্ন নেয়, বোলার মতো শট, আলিসনের কিচ্ছু করার নেই। খেলা স্কোর লাইন 4-3। খেলা এই মুহূর্তে মারাত্মক হাই মানে প্রোফাইল হয়ে গেছিলো, জমে গেছিলো। এই মানে খেলা কী হবে পজিশন, ঠিক সেই সময় এলো আবার একটা লিভারপুল কাইন্ড অফ অ্যান অ্যাটাক, যেখানে ব্রেক থেকে কাউন্টার অ্যাটাকে ওঠা। লিভারপুলে এই ব্রেক থেকে কাউন্টার অ্যাটাকে ওঠার ট্র্যাডিশনটা বেশ ইন্টারেস্টিং। মানে এরা যখন মানে কর্নার ফেস করে বা এরা যখন কোনো ফ্রি কিক ফেস করে, তারপর যখন এটা কাউন্টারে ওঠে, দুটো ফুল ব্যাক লাইটনিং ফাস্ট ঢোকে। এক্ষেত্রে রবার্টসন এক্ষেত্রে আজপিলিকুয়েতাকে লিটারেলি শুইয়ে দিয়ে চলে গেল, পুরো কিচ্ছু করার নেই। ওখান থেকে বল ওখান থেকে ডিসপোজ করলো ফাবিনো থেকে রবার্টসন লাইটনিং স্পিড করতি। রবার্টসন নিজের রানটাকে পুরো স্ট্রেট রাখলো এবং আজপিলিকুয়েতাকে রীতিমতো হামাগুড়ি খাইয়ে দিল। এখান থেকে স্ট্রেট রাখে এখানে ক্রস করলো টুয়ার্ডস এই জায়গাতে। এইখানে সালাহ অলরেডি রিপ্লেসড হয়ে গেছিলো, তার জায়গায় নেমেছিল হচ্ছে আমাদের অক্সলেড চেম্বারলিন কিন্তু এই রানটা কন্টিনিউ করেছিল। এর মাঝে কিন্তু এখানে এই যে রানটাও কন্টিনিউ করলো, এখানে কিন্তু
জোনস কিন্তু অলরেডি ছিল, সে করলো কি একটা ডামি দিয়ে বেরিয়ে চলে গেল। যেই ডামিটা দিল, যে পেছন থেকে কি হলো, যে আসপেলি মানে পেছন থেকে কার্ড জুমা পুরো পালস খেয়ে গেল এবং ওপেন ফাঁকা এখানে অক্সলেট চেম্বারলিন গোলার মতো শট, গোল 5-3, খেলা ওখানেই শেষ। এবার আর একটা জিনিস বলার কথা, আরও কিন্তু গোল হতে পারতো, লিভারপুল কিন্তু আরও দুটো চান্স পেতে পারতো। একটা দারুণ ডেড বল সিচুয়েশন মতো এসছিল, একটা সেট পিস সেখানে রবার্টসন রাখে টুয়ার্ডস দ্য সেকেন্ড বার, যেখানে রুডিগার কি হচ্ছে নিজেও জানে না, ভ্যান ডাইক কোথায় আছেন তাও জানে না, নিজের পজিশন থেকে পুরো অফ। ভ্যান ডাইক কিন্তু সেই জায়গাতে বলটা ওপরে রাখে, বারের ওপর দিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু গোল হলেও হতে পারতো। এছাড়াও নিউমারাস অকেশনে মোহাম্মদ সালাহ দুটো গোল মিস করেছে, খেলা আরও ভালো হতে পারতো। বাট স্টিল মানে এই পারফরমেন্সটা ওয়াজ ব্রিলিয়েন্ট, বোথ অফ দ্য টিম প্লেড ভেরি ওয়েল, আমার দারুণ লেগেছে। মানে এরকম অ্যাটাকিং ফাইন পারফরমেন্স লিটারেলি ভেরি গুড। তো 8 গোল থ্রিলার, তাই প্রবাবলি ভিডিওটা হয়তো বড় হলেও হয়ে যেতে পারে, বাট কিছু করার নেই। এরকম একটা ম্যাচকে এক্সপ্লেন করা এর থেকে কমে করা বোধহয় সব থেকে বোকামো হবে। যাই হোক, এই ছিল আমার আজকে ম্যাচের অ্যানালিসিস। যদি আমার অ্যানালিসিস ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে নোটিফিকেশন বাটনটাতে ক্লিক করতে ভুলবেন না, সো দ্যাট আমি যখন নেক্সট ভিডিও প্রোভাইড করবো তখন আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। আর যদি মনে হয় যে অ্যানালিসিসে কোনো চেঞ্জ হলে ভালো হতো, কোনো রকম অ্যানালিসিসটা অন্যরকম হলে ভালো হতো, কোনো জায়গায় যদি আমি ভুল বলে থাকি এবং যদি মনে হয় যে এটা একটু বেটার হতে পারতো, তাহলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই লিখে জানাবেন। আজকের অ্যানালিসিস এই অবধি। লিভারপুল 5 চেলসি 3। নমস্কার, ভালো থাকবেন।